আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শাকির আহমেদ, যাচ্ছি তার কাছে। শাকির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে প্রতিবেদনটি দেখলাম সেখানে আসলে অনেকগুলো বিষয় বলা আছে, তারপরে যদি একটু বলতেন যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা যেসব বিশ্ববিদ্যালয়গুলোতে বন্ধ করা হয়েছে তারা কেন করেছে এবং সেই বিশ্ববিদ্যালয়গুলো আসলে কারা, কোন কোন বিশ্ববিদ্যালয়? জাফর, ভর্তি পরীক্ষা নিয়ে কিন্তু বাংলাদেশে বেশ দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এমনকি গুচ্ছ পরীক্ষা, আলাদা আলাদাভাবে পরীক্ষা, এই বিষয়গুলো নিয়ে আসলে নানা মত, আলোচনা, সমালোচনা যদি বলতে চাই, সেটি কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর সময়ের একটি ইতিহাস রয়েছে। তো সব মিলিয়ে 2014 সালে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বারের যে ভর্তি পরীক্ষা রয়েছে সেটি থেকে সরে আসে। পরবর্তীতে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই পথটি অনুসরণ করে। আমরা যদি একটু দেখতে চাই যে গ্রাফিক্সের মাধ্যমে 2014 সালের পর 2017 সালে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, সেটি ভর্তি পরীক্ষায় যে দ্বিতীয়বারের প্রচলন ছিল সেটি বন্ধ করে দেয়। পরবর্তীতে 2018 সালে অর্থাৎ 2019-20 শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সেই দ্বিতীয়বারের ভর্তি পরীক্ষাটি বন্ধ করে দেয়। যদিও কোভিড-19কে বিবেচনায় রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু 1 বছরের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার যে বিধান সেটিকে তারা প্রবর্তন করেছে শুধু 1 বছরের জন্য। পরবর্তীতে আমরা দেখতে পাই প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষে থাকা দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটও কিন্তু 2022 সালে এই যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা সেটি কিন্তু বন্ধ করে দেয়। বলা চলে যে বাংলাদেশের যে প্রথম শ্রেণীর যে সাধারণ বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, পাশাপাশি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সবগুলোই কিন্তু প্রথমবারের যে ভর্তি পরীক্ষা সেটি কিন্তু বজায় রেখে দ্বিতীয়বার অর্থাৎ দুবার ভর্তির যে সুযোগ সেটিকে কিন্তু বন্ধ করে দিয়েছে। পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন যে আসলে তারা এগুলোর পিছনে কি কারণ দেখাচ্ছে, আমরা যদি আরেকটু দেখতে যাই যে আসলে এগুলোর পিছনে যে কারণগুলো আসছে, তারা বলছে যে অসম একটি প্রতিযোগিতা হয়। সেটির ব্যাখ্যায় তারা কিন্তু বলছেন যে শিক্ষার্থী 1 বছর আগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করে 1 বছর প্রস্তুতি নিয়েছেন, প্রথমবার যিনি চান্স পাননি, পরবর্তী বছর তিনি কিন্তু 1.5 বছরের অর্থাৎ 1 বছরের বেশি সময় প্রস্তুতি নিয়ে সেই 2 থেকে 3 মাস প্রস্তুতি নেওয়া সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হন। সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বলছে যে এটি একটি অসম প্রতিযোগিতা হয়, তাই তারা প্রথমবারের ভর্তি পরীক্ষা যেটি সেটি বজায় রেখে দ্বিতীয়বার একটি বন্ধের পক্ষে। এবং আরেকটি যুক্তি তারা দেখাচ্ছেন যে ফাঁকা আসন থেকে যাওয়া। প্রথমবারের ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থী একটি নিজের পছন্দ মতো বিশ্ববিদ্যালয়ে হয়তো ভর্তি হতে পারেন না, যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু তিনি তার পছন্দের বিশ্ববিদ্যালয় যেটি রয়েছে সেটিতে ভর্তি হয়ে যান। কিন্তু আগের বছরের যে বিশ্ববিদ্যালয় বা তার পূর্বের বিশ্ববিদ্যালয়ের সেই আসনটি কিন্তু ফাঁকা থেকে যায়। পাশাপাশি আমরা দেখতে পাই যে অনেক সময় শুধু বিশ্ববিদ্যালয় পছন্দর বিষয়টি আসলে ভেরি করে না, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সাবজেক্টেরও একটা পছন্দের বিষয় আছে, সেটিকে কেন্দ্র করেও কিন্তু প্রথমবার এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, দ্বিতীয়বার সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তিটি বাতিল করে তারা কিন্তু অন্য একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যান। সুতরাং এটা কিন্তু বিপুল পরিমাণ আসন খালি রয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি আমি বলতে যাই যে পিছনের সারির যে বিভাগগুলো রয়েছে, অর্থাৎ আমরা যেগুলোকে পিছনের সারির বিভাগ হিসাবে বিবেচনা করে থাকি, সেগুলোতে কিন্তু প্রতি বছরই আসন ফাঁকা থেকে যেত 2014 সালের আগে। আরেকটি বিষয় যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির একটি বিষয় কিন্তু ছিল। তো সিআইডি এই সংক্রান্ত যতগুলো মামলা তদন্ত করেছে, প্রতিটি মামলাতেই দেখা গিয়েছে যে অধিকাংশ এই ডিজিটাল জালিয়াতির সঙ্গে যুক্ত শিক্ষার্থী কিন্তু দ্বিতীয়বারের ভর্তি ইচ্ছুক। এটিকেও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো একটি বড় কারণ হিসাবে দাঁড় করিয়েছে দ্বিতীয়বারের যে ভর্তি পরীক্ষা রয়েছে সেটি কিন্তু বন্ধ করার জন্য। শাকির, এই ক্ষেত্রে আমি জাস্ট একটা বিষয় আপনার কাছে জানতে চাই, তারা যে কারণগুলো দেখিয়েছে বহির্বিশ্বের সাথে এটা কতটা সামঞ্জস্যপূর্ণ? আসলে জাফর, সেই তুলনা যদি করতে যাই বহির্বিশ্বের সাথে আসলেই কোনো সঙ্গতি নেই। বহির্বিশ্বে আপনি যে বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলোকে আমাদের দেশে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের উদাহরণ হিসেবে টানা হয়, কেমব্রিজ, অক্সফোর্ড সহ সব ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতেই কিন্তু এই ধরনের অর্থাৎ একবার ভর্তি পরীক্ষা দিলেই শেষ হয়ে যাবে, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। সুতরাং এটি এককভাবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু স্বায়ত্তশাসিত, সরকারের সিদ্ধান্তও তাদের মানতে হয় না, তারা নিজেরাই নিজেদের আইন তৈরি করেন এবং নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী নিজেরা চলেন। সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের সেই স্বায়ত্তশাসনের জায়গাটিকে তারা ব্যবহার করে কিন্তু তারা এই ধরনের
সিদ্ধান্তগুলো নিচ্ছে। আর যেটা বললেন যে স্বায়ত্তশাসনের কারণে তারা সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে যে শিক্ষা আইন 2022 আসতে যাচ্ছে সেটার সাথে আসলে তাদের কোনো সামঞ্জস্যতা নেই না? না জাফর, স্পষ্টভাবে আসলে এই ব্যাপারে কিছু বলা হয়নি আর কি জাফর। জি, তো শিক্ষা আইন নিয়ে যদি একটু আমাদের জানান। জাফর, শিক্ষা আইন নিয়ে অবশ্যই আমরা একটি প্রতিবেদন আছে সেটি দেখে আসবো। যে প্রতিবেদনটিতে বলা হয়েছে যে 2010 সালে জাতীয় শিক্ষানীতি যেটি রয়েছে, সেই জাতীয় শিক্ষানীতি প্রবর্তনের পর জাতীয় শিক্ষার জন্য একটি আইন প্রণয়নের কথা বলা হয়েছে। সেটি কিন্তু বারবার আলোচনা এসেছে। 12 বছর পর আবারও সেই জাতীয় শিক্ষা আইন যেটি 2022, সেটি কিন্তু আলোচনার বিষয়, অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগে সেটি শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে এমন একটি বার্তা শোনা যাচ্ছে। যদিও গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই আইনটির খসড়া বা কোনো অংশই আসেনি, তারপরেও শিক্ষামন্ত্রীর বক্তব্য পাশাপাশি কিছু গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে আসলে সেই আইনটি সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। সেটির উপর আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা আসলে সেই প্রতিবেদনটি দেখে নিতে চাই। কোচিং সেন্টার, যাকে উন্নত বিশ্বে শ্যাডো এডুকেশন বা ছায়া শিক্ষা কেন্দ্র বলা হয়, বাংলাদেশে প্রতিষ্ঠার শুরু থেকেই সমালোচনার মুখে এই পদ্ধতি। নানা সময়ে প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত হয়েছেন কোচিং সেন্টার সংশ্লিষ্টরাই। তাই বাধ্য হয়েই পাবলিক পরীক্ষা চলাকালীন প্রতি বছরই সরকারকে বন্ধ করতে হয় কোচিং সেন্টার। আর 2019 সালে হাইকোর্টের পর্যবেক্ষণেও কোচিং বাণিজ্যকে বলা হয় নতুন অপরাধ।